বিসমিল্লাহির রহমানির রহিম। বরিশাল ক্যাডেট কলেজের একাদশ শ্রেণীর প্রিয় ক্যাডেটবৃন্দ, শুভ সকাল। আশা রাখি পরিবারের সবাইকে নিয়ে তোমরা সুস্থ ও নিরাপদে আছো। করোনা সংকটকালীন কালে বরিশাল ক্যাডেট কলেজের উদ্যোগে চলমান শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে অনলাইন শিক্ষা কার্যক্রমে আমি তোমাদের প্রত্যেককে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ অনেক দিন পর তোমাদের সাথে আমার যোগাযোগ ঘটল। বিশ্বের প্রতিটি দেশ ও সমাজ আজ বিপন্ন, বাংলাদেশ তার বাইরে নয়। করোনার প্রকোপ আমাদের দেশেও ক্রমশ বিস্তার লাভ করছে। ইতিমধ্যে দেশের কয়েক হাজার মানুষ আক্রান্ত হয়েছেন, অনেক মানুষ মৃত্যুর দেশে পৌঁছেছেন। তাই আমাদের অনেক সাবধান থাকতে হবে। ছোটখাটো ইচ্ছেগুলি জলাঞ্জলি দিয়ে নিজ নিজ পরিবেশে আবদ্ধ থাকতে হবে। একমাত্র সচেতনতাই পারবে আমাদের প্রত্যেককে রক্ষা করতে। প্রিয় ক্যাডেটবৃন্দ, ইতিমধ্যে তোমরা অনলাইন শিক্ষা কার্যক্রমে বেশ কিছু ক্লাস করেছ। আশা রাখছি সময়ের প্রয়োজনে বরিশাল ক্যাডেট কলেজ কর্তৃক আয়োজিত এই অনলাইন শিক্ষা কার্যক্রম তোমাদের শিক্ষা অর্জনে বিশেষ ভূমিকা রাখছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশের সহপাঠ বাংলা সাহিত্যের বিশিষ্ট কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত লাল সালু উপন্যাসের ভূমিকা অধ্যায়ের পাঠ পর্যালোচনায় অংশ নেব। এই পাঠ পর্যালোচনায় অংশগ্রহণের প্রস্তুতি হিসেবে তোমাদের প্রত্যেককে পাঠ্য বই এবং নোট গ্রহণের জন্য খাতা কলম সাথে নিয়ে এই অধিবেশনে বসবার আহ্বান জানাচ্ছি। প্রিয় ক্যাডেটবৃন্দ, পাঠ পর্যালোচনায় শুরুতে আমি কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালিউল্লাহর সংক্ষিপ্ত জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করছি। সৈয়দ ওয়ালিউল্লাহ কথা সাহিত্যিক ও নাট্যকার। 1922 সালের 15ই আগস্ট চট্টগ্রামের 16 শহরে তার জন্ম। পিতা সৈয়দ আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। এ কারণে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে সৈয়দ ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর ও যৌবন অতিবাহিত হয়। এর ফলে এসব অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে তার দেখার সুযোগ ঘটে, যা তার উপন্যাস ও নাটকের চরিত্র নির্মাণ ও জীবন অন্বেষণে প্রভূত সাহায্য করে। তিনি কুড়িগ্রাম হাই স্কুল থেকে ম্যাট্রিক 1939 সালে পাশ করেন। ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ পাশ করেন 1941 সালে এবং আনন্দমোহন কলেজ থেকে বিএ পাশ করেন 1943 সালে। প্রকাশিত গ্রন্থ ও পুরস্কার: লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহ রচিত উপন্যাস। এটি প্রথম প্রকাশিত হয় 1948 সালে। এটি বাংলা সাহিত্যের একটি ধ্রুপদী সৃষ্টি। চাঁদের অমাবস্যা ও কাদো নদী কাদো বাংলা সাহিত্যে সৈয়দ ওয়ালিউল্লাহর ব্যতিক্রমধর্মী সৃষ্টি। সৈয়দ ওয়ালিউল্লাহ দুটি গল্পগ্রন্থ, নয়নচারা, দুই তীর অনন্য গল্প এবং 3টি নাটক, বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ রচনা করেছেন। ছোট গল্প ও নাটকে তিনি সমাজের কুসংস্কার, ধর্মীয় ভণ্ডামি, মানসিক ও চারিত্রিক স্খলন ইত্যাদিকে প্রতিভাসিত করেছেন। তিনি দেশ বিদেশের নানা সাহিত্য পুরস্কার এবং বাংলাদেশ সরকারের 21শে পদক মরণোত্তর 1983 সালে লাভ করেন। উল্লেখ্য, সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসের জন্য বাংলা একাডেমি পুরস্কার পান। 1971 সালের 10ই অক্টোবর প্যারিসে তার মৃত্যু হয় এবং প্যারিসের উপকণ্ঠে মদসু বেলভুতে তিনি সমাহিত হন। শিখন ফল: প্রিয় ক্যাডেটবৃন্দ, আজকে যে পাঠ পর্যালোচনা, বাংলা সহপাঠ উপন্যাসের লাল সালু উপন্যাসের যে পাঠটি আমরা আজকে আমি পর্যালোচনা করব সেটি হলো ভূমিকা অংশ। সেই ভূমিকা অংশ পাঠ করার ফলে তোমরা যে বিষয়গুলো জানতে পারবে এবং বুঝতে পারবে সেগুলো হলো: ক, উপন্যাসের সংজ্ঞা ও উপন্যাস সম্পর্কে পূর্ণ ধারণা লাভ করবে। খ, উপন্যাসের উদ্ভব
গঠন কৌশল এবং লেখকের সামগ্রিক জীবন দর্শন সম্পর্কে জানতে পারবে। এবং গ, বাংলা উপন্যাসের ধারা, গতি, প্রকৃতি সম্পর্কে ধারণা লাভ করবে। তার আগে আমরা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ কয়েকটি উপন্যাস সম্পর্কে একটু জেনে নেই। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস রচনা করেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দুর্গেশ নন্দিনী একটি ঐতিহাসিক ঘটনা কেন্দ্রিক, ঐতিহাসিক চরিত্র কেন্দ্রিক একটি উপন্যাস। তা সত্ত্বেও এই উপন্যাসটি ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করেনি। লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিছুটা কল্পনা এবং ইতিহাসের কাহিনীকে ভিত্তি করেই তিনি এই উপন্যাসটি রচনা করেন, যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে খ্যাতি লাভ করে। শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত উপন্যাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো যে তিনি বাংলা সাহিত্যে, সঙ্গীতে, নাটকে বিশেষ অবদান রেখেছেন এবং তিনি তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। শেষের কবিতা, এটি মনে হতে পারে যে এটি কাব্যগ্রন্থ, কিন্তু আসলে এটি একটি উপন্যাস। এই উপন্যাসটি কাব্যধর্মী উপন্যাস। অসাধারণ তারুণ্য, অসাধারণ যৌবন উদ্দীপ্ত এক গতিশীলতা আমরা শেষের কবিতা উপন্যাসে লক্ষ্য করতে পারি। এই উপন্যাসটি কবির যখন ৬০ বছর বয়স, কবি তখন এই উপন্যাসটি লিখেছেন এবং এই রচনা শৈলী এবং তারুণ্যের যে স্পন্দন এই উপন্যাসের মধ্যে রচিত হয়েছে, এটি আশ্চর্য লাগে যে একটি পরিণত বয়সের মানুষ কিভাবে তারুণ্যের হৃদয় নিয়ে এত চমৎকার গতিশীল একটি উপন্যাস রচনা করতে পারে। এটি একটি কাব্যধর্মী উপন্যাস, যা বাংলা সাহিত্যের একটি অমূল্য সম্পদ। প্রিয় ক্যারেটবৃন্দ, তোমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনে থাকবে। তার রচিত পথের পাঁচালী একটি বিখ্যাত উপন্যাস। এই উপন্যাসে গ্রামীণ জীবনের পরিবেশ, প্রকৃতি, মানুষজন এই উপন্যাসে প্রাধান্য পেয়েছে। প্রকৃতির সাথে মানুষের যে একটি নিবিড় সম্পর্ক আছে এবং প্রকৃতি নির্ভর যে জীবন, তার যে সচ্ছলতা, সেই সচ্ছলতার মধ্যে কিছুটা অভাব, দারিদ্র্যের মধ্য দিয়ে কিছু মানুষের যে চলমান জীবন, সেই জীবনের ছবি এই উপন্যাসের মধ্যে রচনা করা হয়েছে। অসাধারণ এই উপন্যাসটি নিয়ে চিত্রনাট্য পরিচালক, বাঙালির গর্ব সত্যজিৎ রায়, তিনি একটি প্রামাণ্য ছায়াছবি নির্মাণ করেছেন, যা বিশ্ব দরবারে বিশেষ খ্যাতি অর্জন করেছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, এছাড়াও বাংলা সাহিত্যে আরো অনেক সার্থক উপন্যাস রচিত হয়েছে। সেই উপন্যাসগুলি আমরা যদি বাছাই করি, তাহলে সেটি অসংখ্য উপন্যাস আমরা পাবো, যা সত্যিকার অর্থে উপন্যাসের গুণাগুণ, উপন্যাসের বৈশিষ্ট্য ধারণ করে সার্থক উপন্যাসে পরিণত হয়েছে। উপন্যাস একটি সাহিত্য সৃষ্টি। এই উপন্যাস রচনার মধ্যে দিয়ে একজন লেখকের সামাজিক যে জীবনযাপন তিনি অবলোকন করলেন, ব্যক্তি মানুষকে অন্বেষণ করলেন, তাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, চারিত্রিক দোষ ত্রুটি ইত্যাদি তিনি চমৎকারভাবে উপন্যাসে একজন সার্থক ঔপন্যাসিক এগুলো ফুটিয়ে তোলেন, যার মাধ্যমে আমরা অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করি এবং জীবন চলার পথে তাতে নিজেদের অভিজ্ঞতাকে আমরা সাহিত্যের উপন্যাসের পাঠের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমাদের জীবন চলার ক্ষেত্রে অনেকটা পাথেয় হিসেবে কাজ করে। যে কারণে উপন্যাস সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং উপন্যাস এই যুগের সাহিত্য, আধুনিক যুগের সাহিত্যকর্ম উপন্যাস। এর আগে সাহিত্যে উপন্যাসের আধুনিক যুগে সৃষ্টি হয়েছে, এর আগে সাহিত্য উপন্যাস সৃষ্টি হয়নি। তবে উপন্যাসের কাহিনীর মতো, গল্পের কাহিনীর মতো কবিতার মধ্যে গল্প কাহিনীগুলো আমরা প্রাচীনকাল থেকে মধ্যযুগের সাহিত্যে আমরা দেখব যে কাহিনী নির্ভর কাব্যগুলি, যেগুলো আমাদের গল্পের উপাদান হতে পারে, উপন্যাসের উপাদান হতে পারে। প্রিয় ক্যারেটবৃন্দ, এবার আমরা উপন্যাসের একটু তাত্ত্বিক আলোচনায় যাব। উপন্যাস আধুনিক কালের একটি বিশিষ্ট শিল্পরূপ।
উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন, অর্থাৎ কাহিনী, চরিত্র, ঘটনার পরম্পরা, পরিবেশ, প্রকৃতি, জীবন এসব কিছুকে যিনি সুন্দরভাবে উপস্থাপন করেন তিনি একজন সার্থক কাহিনীকার, গল্পকার, কথাসাহিত্যিক হতে পারেন। তো উপন্যাসের আক্ষরিক অর্থ যেটি দাঁড়িয়েছে সেটি হলো বিশেষ রূপে স্থাপন, অর্থাৎ ঘটনাকে বিশেষভাবে উপস্থাপন করা, তারপরে চরিত্রকে বিশেষভাবে উপস্থাপন করা, পরিবেশ প্রকৃতিকে বিশেষভাবে উপস্থাপন করা এবং একটি গল্প কাহিনীকে সুন্দরভাবে উপস্থাপন করার যে কৌশল সেটি হচ্ছে উপন্যাস। উপন্যাস হচ্ছে কাহিনীরূপ একটি উপাদানকে বিবৃত করার বিশেষ কৌশল, পদ্ধতি বা রীতি। উপন্যাস শব্দের ইংরেজি প্রতিশব্দ নভেলের আবিধানিক অর্থ হল এ fictitious prose narrative or tale presenting picture of real life of the man and woman portrait। অর্থাৎ উপন্যাস হচ্ছে গদ্যে লিখিত এমন এক বিবরণ বা কাহিনী যার ভেতর দিয়ে মানব মানবীর জীবনযাপনের বাস্তবতা প্রতিফলিত হয়ে থাকে। জীবনযাপনের বাস্তবতা এটি প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে ভিন্নতার লক্ষ্য করা যায়। অর্থাৎ কারোর জীবনের সাথে অন্যের জীবনের তেমন একটা মিল থাকে না। প্রতিটি মানুষ যেহেতু আলাদা এবং মানুষ যে সমস্ত অঞ্চলে একটা মানুষ, কেউ বরিশালে থাকে, কেউ ঢাকাতে, কেউ যশোরে, কেউ খুলনা, কেউ চট্টগ্রাম, এরকম দেশ থেকে দেশের বাইরে সারা বিশ্বে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এই যে মানুষ বর্তমান পৃথিবীতে ৬৫০ কোটি মানুষ আছে, তাদের প্রত্যেকের সাথে প্রত্যেকের মানবিক দিক থেকে মিল থাকে, কিন্তু তাদের জীবন যেখানে তিনি বসবাস করেন, তিনি যে কর্ম করেন, হ্যাঁ, সবকিছু মিলে প্রত্যেক মানুষের জীবনের বৈচিত্র্য আছে। অর্থাৎ কারো সাথে কারো ওইভাবে মিল পরিলক্ষিত হয় না। তাই এই যে জীবনযাপনের যে বাস্তবতা, এটিকে যখন কাহিনী আকারে একজন সাহিত্যিক উপস্থাপন করেন তখন সেটি একটি সম্পদে পরিণত হয় এবং মানুষ সেই কাহিনীকে পাঠ করে এবং আনন্দ লাভ করে, শিক্ষা লাভ করে এবং সময়কে অতিবাহিত করেন। প্রিয় ক্যারেটবৃন্দ, ব্যুৎপত্তিগত এবং আবিধানিক অর্থ বিশ্লেষণের মাধ্যমে বলা যায় মানবীর জীবনযাপনের বাস্তবতা অবলম্বনে যে কল্পিত উপাখ্যান পাঠকের কাছে আকর্ষণীয় করার জন্য বিশেষ বিন্যাস সহ গদ্যে লিপিবদ্ধ হয় তাই উপন্যাস। এখানে গদ্যের কথা বলা হয়েছে, কবিতার কথা বলা হয়নি। যেহেতু উপন্যাসের প্রধান উপজীব্য মানুষের জীবন, তাই উপন্যাসের কাহিনী হয় বিশ্লেষণাত্মক, দীর্ঘ ও সমগ্রতা সন্ধানী। অর্থাৎ একটি উপন্যাস স্বল্প পরিসরে রচিত হয় না। এর কাহিনী, বিন্যাস, ঘটনা পরম্পর যে বিন্যাসগুলো, ঘটনা পরম্পর যে দৃশ্যকল্পগুলো আছে, যে বিষয়গুলি চলে আসে, এগুলো সবই উপন্যাসে বর্ণিত হয়ে থাকে এবং ধীরে ধীরে একজন সার্থক ঔপন্যাসিক একটি কাহিনীকে, কয়েকটি চরিত্রকে একটি অসাধারণ ব্যঞ্জনায় আমাদের সামনে উপস্থাপন করে ফেলেন এবং সেখান থেকে আমরা জীবনের দর্শন, মানুষের সংস্কৃতি, কৃষ্টি এগুলো আমরা খুঁজে পাই, যা আমাদের ইন্দ্রিয়ে আনন্দ দেয়, আমাদের মনে মনোরঞ্জন করে এবং তা দীর্ঘ ও সমগ্রতা সন্ধানী, অর্থাৎ সমগ্রতা অন্বেষণ করে একটি সার্থক উপন্যাস। উপন্যাসের উদ্ভব। গল্প শোনার আগ্রহ মানুষের সুপ্রাচীন। প্রাগৈতিহাসিক কাল থেকে মানুষের এই আগ্রহের ফলেই কাহিনীর উদ্ভব। ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব, রাজতন্ত্রের উচ্ছেদ এবং আমেরিকার স্বাধীনতা অর্জনের ঘটনা মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র চর্চার পথ খুলে দেয়।
সমাজের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানুষ এবং ব্যক্তির জীবনী হয়ে ওঠে সাহিত্যের প্রধান বিষয়। এভাবেই ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের পটভূমিকাতেই উদ্ভব ও বিকাশ ঘটে উপন্যাসের। এটি যেখান থেকে উপন্যাসের উদ্ভব ঘটেছিল, যে সমাজ, যে জাতি, যে দেশে, সেইখানকার কথা বলা হয়েছে। ফরাসি বিপ্লবের কথা বলা হয়েছে, আমেরিকার কথা বলা হয়েছে। সেখানে মানবাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র চর্চার পথ যখন খুলে দেওয়া হয়, তখনই ব্যক্তি মানুষ নিজেকে গুরুত্বপূর্ণ বলে ভাবতে শেখেন, স্বাধীনতা অর্জন করেন এবং তার মৌলিক অধিকারসমূহ রক্ষার জন্য জাগ্রত হতে থাকেন বিশ্বের আনাচে কানাচে মানুষ। এইভাবেই গণতন্ত্রকামী হয়ে ওঠেন, মানবাধিকার রক্ষার জন্য প্রচেষ্টা নিতে থাকেন এবং ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের যে পটভূমিকাতে, সেই পটভূমিকাতেই উপন্যাসের সৃষ্টি হয়েছে। প্রিয় ক্যাডেটবৃন্দ, উপন্যাসকে আধুনিক যুগের মহাকাব্য বলা হয়। এই যুগে মহাকবির উদ্ভব ঘটেনি। এই যুগে মহাকাব্য লেখা হয় না, তার স্থান আজ দখল করেছে উপন্যাস। উপন্যাসের পাঠক বেশি হয়। পাঠক সমাজ তারা সাধারণ ভাষার মাধ্যমে, যে ভাষা সে বুঝতে পারে, যে ভাষা একেবারে আয়নার মতো তার সামনে বক্তব্যকে পরিষ্কার করে দিতে পারে, সেই ভাষার প্রতি ঝুঁকে থাকে। কারণ মানুষের সময়, মানুষের যোগ্যতা, লেখাপড়ার যোগ্যতা এবং সময়, এগুলো প্রতিটা মানুষের সেরকম ভাবে হয়ে ওঠে না, বা সে ধরনের যোগ্যতা সবার থাকে না। তাই সাধারণ ভাষার সাহিত্যের জন্য উপন্যাস জনপ্রিয় হয়ে উঠেছে। উপন্যাসের পাঠক অনেক অনেক বেশি সাহিত্যের অন্যান্য শাখার থেকে। প্রবন্ধ সাহিত্য পড়ার লোক অনেক কম, গল্প পড়ার লোক আছে, কবিতা পড়ার লোক এই যুগে অনেক কমে গেছে। একটা সময় কবিতার পাঠক অনেক বেশি ছিল। বর্তমানে বিশ্ব সাহিত্যে বা আমাদের বাংলা সাহিত্য অসংখ্য কবি কবিতা লিখছেন, অনেক সমৃদ্ধ কবিতা লেখা হচ্ছে, কিন্তু আফসোস পাঠক সংখ্যা সীমিত। উপন্যাসের গঠন কৌশল। বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক E.M. ফস্টার এর মতে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত। উপন্যাস সাহিত্যের এমন একটি মাধ্যম যেখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার অবকাশ থাকে। এখানে লেখক প্রাণ খুলে তার মতামত লিপিবদ্ধ করতে পারেন বা এক একটি চরিত্রকে প্রস্ফুটিত করতে পারেন সকল ধরনের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। উপন্যাসকে এক সুবিশাল ক্যানভাস হিসেবে ধরা যায়। লেখক তার পরিকল্পনা মাফিক এক একটি অধ্যায়কে জায়গা করে দেন সেখানে। স্থানকালের যথার্থ উল্লেখ, বাস্তবতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা, মানুষের হৃদয়ের গভীর তলদেশ স্পর্শ করার ক্ষমতা ইত্যাদি দরকার একটি সার্থক উপন্যাসের জন্য। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের গঠন কৌশল নিয়ে 6টি রীতির কথা বলেছেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত, এটি E.M. ফস্টার বলেছেন। কারো মতে 20,000 শব্দ হতে পারে, কারো মতে 10,000 শব্দ হতে পারে। কেউ বলতে পারেন যে না, এটা লেখকের স্বাধীনতা থাকা উচিত, সে কোথায় কাহিনী শুরু করবে, কোথায় শেষ করবে উপন্যাসে, সেটি তার নিজের বিষয়। এটি আসলে সত্য। এভাবে যে কমপক্ষে 50,000 শব্দ দিয়ে উপন্যাস রচিত হওয়া উচিত, এটি তার নিজস্ব ধারণা। তার এই ধারণার সাথে অন্যের ধারণা যে মিলবে এমনটি নয়। তারপরও আমরা একটা ধারণা নিতে পারি যে উপন্যাসের অবয়বটি একটু বিস্তৃত হওয়া উচিত। তারপরে যে কথাগুলো বলা হচ্ছে সেটি হলো, উপন্যাস সাহিত্যের এমন একটি মাধ্যম যেখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার অবকাশ থাকে। তোমরা যদি কবিতায় কিন্তু বিস্তারিত বর্ণনা দেওয়ার সময় অবকাশ একদম নেই বললেই চলে। ছোট গল্পে আছে, তারও সীমাবদ্ধতা আছে। এবং প্রবন্ধ যেটি, সেখানেও কিন্তু অল্প ভাষাও, অল্প শব্দ দিয়েও হতে পারে, বেশি শব্দ দিয়েও প্রবন্ধ রচনা করা যেতে পারে। কিন্তু উপন্যাস হচ্ছে
এখানে বিস্তারিত বর্ণনা দেওয়ার অবকাশ আছে, পাঠক সেটি গ্রহণ করে থাকে। এখানে লেখক প্রাণ খুলে তার মতামত লিপিবদ্ধ করতে পারেন বা এক একটি চরিত্রকে প্রস্ফুটিত করতে পারেন, সকল ধরনের সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারেন। উপন্যাসকে এক সুবিশাল ক্যানভাস হিসেবে ধরা যায়। লেখক তার পরিকল্পনা মাফিক এক একটি অধ্যায়কে জায়গা করে দেন সেখানে। স্থান কালের যথার্থ উল্লেখ, বাস্তবতার প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখা, মানুষের হৃদয়ের গভীর তলদেশে স্পর্শ করার ক্ষমতা ইত্যাদি দরকার একটি সার্থক উপন্যাসের জন্য। উপন্যাস বিশ্লেষকগণ একটি সার্থক উপন্যাসের গঠন কৌশল নিয়ে 6টি রীতির কথা বলেছেন। প্রিয় ক্যারেটবিন্দু, চলো আমরা এখন সেই 6টি রীতি সম্পর্কে জেনে নেই। প্লট বা আখ্যান। উপন্যাসের ভিত্তি একটি দীর্ঘ কাহিনী, যেখানে মানব মানবীর তথা ব্যক্তির সুখ দুঃখ, হাসি কান্না, আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন ও স্বপ্নভঙ্গ, ঘৃণা ভালোবাসা ইত্যাদি ঘটনা প্রাধান্য লাভ করে। উপন্যাসের প্লট বা আখ্যান হয় সুপরিকল্পিত ও সুবিন্যস্ত। প্লটের মধ্যে ঘটনা ও চরিত্রের ক্রিয়াকাণ্ডকে এমনভাবে বিন্যস্ত করা হয় যাতে তা বাস্তব জীবনকে প্রতিফলিত করে এবং কাহিনীকে আকর্ষণীয়, আনন্দদায়ক ও বাস্তবোচিত করে তোলে। তাহলে প্লট বা আখ্যান একটি সার্থক উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বাংলা সাহিত্যের কয়েকটি গুরুত্বপূর্ণ বিখ্যাত সমৃদ্ধ 3টি উপন্যাস ছবি তোমরা এখানে দেখতে পাচ্ছ। সূর্য দীঘল বাড়ি, আবু ইসাক রচিত এই উপন্যাসটি বাংলা সাহিত্যের একটি মূল্যবান সম্পদ। প্রদর্শে প্রাকৃত জন, খ্যাতিমান ঔপন্যাসিক শওকত আলী রচিত একটি চমৎকার উপন্যাস। প্রদর্শে প্রাকৃত জন ইতিহাস নির্ভর একটি উপন্যাস। লেখক অসাধারণ অসাধারণ চরিত্র, অসাধারণ ঘটনাগুলো নিয়ে এবং কাহিনী যেভাবে তিনি বিস্তৃত করেছেন, গঠন, এই উপন্যাসের যে রচনা শৈলী, পরিমিতি বোধ এবং যে কাহিনী, সত্যি আমার প্রাণে এই উপন্যাসটি আমার মনে হয়েছে বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ সম্পদ। তারপরের হচ্ছে চিলেই কোঠার সেপাই, আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। এই উপন্যাসটিও খুব একটি বিখ্যাত উপন্যাস। এর কাহিনী চরিত্র এবং পরিবেশ বর্ণনায় লেখক অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। তোমরা সুযোগ পেলে এই উপন্যাসগুলি সংগ্রহ করবে এবং পাঠ করবে, তাহলে তোমাদের জীবন অভিজ্ঞতা, উপলব্ধিবোধ এগুলো সমৃদ্ধ হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা উপন্যাসের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করছিলাম। এবারে হচ্ছে উপন্যাসের চরিত্র। ব্যক্তিতে সম্পর্কের মাধ্যমে সৃষ্টি হয় সমাজ সম্পর্ক। এই সম্পর্কজাত বাস্তব ঘটনাবলী নিয়েই উপন্যাসের কাহিনী নির্মিত হয়, আর ব্যক্তির আচরণ, ভাবনা এবং ক্রিয়াকাণ্ডই হয়ে ওঠে উপন্যাসের প্রধান বর্ণনীয় বিষয়। উপন্যাসের এই ব্যক্তি চরিত্র বা ক্যারেক্টার, অনেকে মনে করেন উপন্যাসের ঘটনাই মুখ্য, চরিত্র সৃষ্টি গৌণ, কিন্তু প্রকৃতপক্ষে ঘটনা ও চরিত্র পরস্পর নিরপেক্ষ নয়, একটি অন্যটির সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত। মহৎ ঔপন্যাসিক এমনভাবে চরিত্র সৃষ্টি করেন যে তারা হয়ে ওঠে পাঠকের চেনা জগতের বাসিন্দা বা অতি পরিচিত জন। উপন্যাসের চরিত্র হিসাবে একজন লেখকের অন্বেষ্ট হয় দ্বন্দ্বময় মানুষ, অর্থাৎ একজন ঔপন্যাসিক এই দ্বান্দ্বিক মানুষকে খুঁজে বেড়ান এবং তাকেই উপন্যাসে চরিত্র হিসেবে দাঁড় করিয়ে দেন। ভালো মন্দ, শুভ অশুভ, সুনীতি দুর্নীতি প্রভৃতির দ্বন্দ্বাত্মক বিন্যাসেই একজন মানুষ সমগ্রতা অর্জন করে এবং এই ধরনের মানুষই চরিত্র হিসাবে সার্থক বলে বিবেচিত হয়। তাহলে প্রিয় ক্যাডেটবৃন্দ, উপন্যাসের চরিত্র একটি প্রধান ঘটনা বা প্রধান বিষয়। সংলাপ। সংলাপ হচ্ছে কথোপকথন, সংলাপ হচ্ছে ডায়লগ। উপন্যাসের ঘটনা প্রাণ পায় চরিত্রগুলোর পারস্পরিক সংলাপে, যে কারণে ঔপন্যাসিক সচেষ্ট থাকেন স্থান কাল অনুযায়ী চরিত্রের মুখে ভাষা দিতে। অনেক সময় বর্ণনার চেয়ে চরিত্রের নিজের মুখের একটি সংলাপ তার চরিত্র উপলব্ধির জন্য
বহুল পরিমাণে শক্তিশালী ও অব্যর্থ হয়। সংলাপের দ্বারা ঘটনাস্রোত উপস্থাপন করে লেখক নির্লিপ্ত থাকতে পারেন এবং পাঠকের বিচার বুদ্ধির প্রকাশ ঘটাতে পারেন। সংলাপ চরিত্রের বৈচিত্র্যময় মনস্তত্ত্বকে প্রকাশ করে এবং উপন্যাসের বাস্তবতাকে নিশ্চিত করে তোলে। তাহলে সংলাপ বিষয়ে আর বোঝার তেমন মনে হয় কোনো অবকাশ নেই। তোমরা বুঝতে পেরেছ সংলাপ কি এবং উপন্যাসের সংলাপের কতটা প্রয়োজনীয়তা রয়েছে। পরিবেশ বর্ণনা। উপন্যাসের কাহিনীকে হতে হয় বাস্তব ও বিশ্বাসযোগ্য। ঔপন্যাসিক উপন্যাসের দেশকালগত সত্যকে পরিস্ফুট করার অভিপ্রায়ে পরিবেশকে নির্মাণ করেন। পরিবেশ বর্ণনার মাধ্যমে চরিত্রের জীবনযাত্রার ছবিও কাহিনীতে ফুটিয়ে তোলা হয়। এই পরিবেশ মানে কেবল প্রাকৃতিক দৃশ্য নয়, স্থানকালের স্বাভাবিকতা, সামাজিকতা, ঔচিত্য ও ব্যক্তি মানুষের সামগ্রিক জীবনের পরিবেশ। দেশ কাল ও সমাজের রীতিনীতি, আচার, প্রথা ইত্যাদি নিয়ে গড়ে ওঠে উপন্যাসের প্রাণময় পরিবেশ। একজন সার্থক ঔপন্যাসিক পরিবেশ বর্ণনার ক্ষেত্রে অনেক বেশি যত্নশীল থাকেন, অনেক বেশি অন্বেষণকারী থাকেন, অনেক বেশি দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। প্রিয় ক্যাডেটবৃন্দ, শৈলী বা স্টাইল। শৈলী বা স্টাইল হচ্ছে উপন্যাসের ভাষাগত অবয়ব সংস্থানের ভিত্তি। অর্থাৎ শৈলী বা স্টাইল যদি লেখকের না থাকে, ভাষাগত সেই ধরনের শৈল্পিকতা না থাকে, তাহলে পাঠক সেই ভাষার প্রতি আকৃষ্ট হবে না। সে কারণে ভাষার ক্ষেত্রে, শৈলী বা স্টাইলের ক্ষেত্রে অবশ্যই একজন ঔপন্যাসিককে স্বতন্ত্র বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে এবং ভাষা প্রয়োগে হতে হবে দক্ষ কারিগর। লেখকের জীবন দৃষ্টি ও জীবন সৃষ্টির সঙ্গে ভাষা ওতপ্রোতভাবে জড়িত। উপন্যাসের বর্ণনা, পরিচর্যা, পটভূমিকা, উপস্থাপন ও চরিত্রের স্বরূপ নির্ণয়ে অনিবার্য ভাষা শৈলীর প্রয়োগই যে কোনো ঔপন্যাসিকের কাম্য। অর্থাৎ লেখক, ঔপন্যাসিক এমনভাবে তার উপন্যাস রচনা করবেন যা পাঠককে আকৃষ্ট করবে। পাঠক বুঝতে পারবে যে আমি এটি কল্পনা নয়, এটি একটি বাস্তব ঘটনার মধ্যে আমি জড়িয়ে পড়ছি। উপজীব্য বিষয় ও ভাষার সামঞ্জস্য রক্ষার মাধ্যমেই উপন্যাস হয়ে ওঠে সমগ্র, যথার্থ ও সার্থক আবেদনবাহী। উপন্যাসের লেখন শৈলী বা স্টাইল নিঃসন্দেহে যে কোনো লেখকের শক্তি, স্বাতন্ত্র্য ও বিশিষ্টতার পরিচায়ক। লেখকের সামগ্রিক জীবন দর্শন। একটি সার্থক উপন্যাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লেখকের সামগ্রিক জীবন দর্শন, যা একটি উপন্যাসের মধ্যে খুব গভীরে প্রথিত থাকে সেই সামগ্রিক জীবন দর্শন, যেটি আমরা একটি উপন্যাস পাঠ করার পরে আমরা সেই দর্শনকে নিজের অন্তরে উপলব্ধি করতে পারি। মানব জীবন সংক্রান্ত যে সত্যের উদ্ঘাটন উপন্যাসের মধ্য দিয়ে পরিস্ফুট হয়, তাই লেখকের জীবন দর্শন। আমরা একটি উপন্যাসের মধ্যে একই সঙ্গে জীবনের চিত্র ও জীবনের দর্শন, এই দুইকেই খুঁজি। এর ফলে সার্থক উপন্যাস পাঠ করলে পাঠক মানব জীবন সংক্রান্ত কোনো সত্যকে গভীরভাবে উপলব্ধি করতে পারেন। উপন্যাসে জীবন দর্শনের অনিবার্যতাই স্বীকৃত। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা আজকের এই পাঠ পর্যালোচনা শেষ পর্যায়ে এসে গেছি। এখন তোমাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটি আমাকে জানাতে পারো এবং আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা কিছুক্ষণ পর আমাকে এই পাঠ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি তোমাদের সামনে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করব, তোমরা সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? 2 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলির নাম কি কি? 3 নম্বর প্রশ্ন, উপন্যাসের আক্ষরিক অর্থ কি? 4 নম্বর প্রশ্ন, উপন্যাসের প্রধান উপজীব্য কি? 5 নম্বর প্রশ্ন,
একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদান থাকা প্রয়োজন? প্রিয় ক্যাডেটবৃন্দ, আমি আমার পাঠ পর্যালোচনায় এই যে 5টি প্রশ্ন করেছি কর্ম অনুশীলন পর্বে, এই 5টি প্রশ্ন কিন্তু তোমাদের আমি পাঠ পর্যালোচনায় আলোচনা করেছি, উল্লেখ করেছি। তোমরা এখন সেটি স্মরণ থেকে বলার চেষ্টা করো। তারপরও আমি তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, সৈয়দ ওয়ালিউল্লাহ কোথায় জন্মগ্রহণ করেন? চট্টগ্রামের 16 শহরে সৈয়দ ওয়ালিউল্লাহ জন্মগ্রহণ করেন। সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসগুলির নাম কি কি? লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। 3 নম্বর প্রশ্ন, উপন্যাসের আক্ষরিক অর্থ কি? উপন্যাসের আক্ষরিক অর্থ হলো উপযুক্ত বা বিশেষ রূপে স্থাপন। 4 নম্বর প্রশ্ন, উপন্যাসের প্রধান উপজীব্য মানুষের জীবন। 5 নম্বর প্রশ্ন, একটি সার্থক উপন্যাসের কয়টি উপাদান থাকা প্রয়োজন? উত্তরটি হবে একটি সার্থক উপন্যাসের 6টি উপাদান থাকা প্রয়োজন। বাড়ির কাজ। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমাদের বাড়ির কাজ হিসেবে এই উদ্দীপক ও তার সাথে সংশ্লিষ্ট প্রশ্নের লিখিত উত্তর সমূহ আগামী 9 জুলাই সকাল 8টার মধ্যে ওয়েবসাইটে আপলোড করবে। পরিশেষে আমি তার মূল্যায়ন করব। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা উদ্দীপকটি একটু পড়ে নেই। সাহিত্যের প্রধান শাখা কবিতা। প্রাচীন ও মধ্যযুগে সাহিত্য বলতে কবিতাকেই বোঝানো হতো। উপন্যাস আধুনিক যুগের সৃষ্টি এবং সাহিত্যের জনপ্রিয় শাখা হিসেবে প্রাধান্য পেয়েছে। উপন্যাসের কাহিনী, চরিত্রসমূহ একটি বৃহৎ সমাজ ও রাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতির পরিচয় বহন করে থাকে। প্রিয় ক্যাডেটবৃন্দ, তোমরা জানো যে সৃজনশীল একটি প্রশ্ন কিভাবে স্থান করে নেয় পরীক্ষার প্রশ্ন হিসেবে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি? ক নম্বর প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন। তো তোমরা এটির উত্তরটা জেনেছো। খ নম্বর প্রশ্ন হচ্ছে অনুধাবনমূলক। উপন্যাসের মনোরঞ্জন ক্ষমতা সবচেয়ে বেশি কেন? এটি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন। তো আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দুটির উত্তর দিয়ে নিই। প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী। উপন্যাসের মনোরঞ্জন ক্ষমতা সবচেয়ে বেশি কারণ একটি সার্থক উপন্যাস পাঠককে নানা দিক থেকে আনন্দ দিতে পারে এবং উপন্যাসের যেহেতু প্রাধান্য পায় মানুষের জীবন, তাই সেই মানুষের জীবনের কাহিনী এক মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। ফলে একজন পাঠক একটি উপন্যাস পাঠ করার মধ্য দিয়ে সেই চরিত্রের মধ্যে মিশে যায় এবং নিজেকে নিজে অধিক আনন্দ লাভ করে থাকে। গ নম্বর প্রশ্ন, প্রয়োগমূলক প্রশ্ন। উদ্দীপকে বর্ণিত বক্তব্য অনুযায়ী উপন্যাসের গুরুত্ব আলোচনা করো। উত্তরটি কি হতে পারে? গল্প শোনার আগ্রহ মানুষের সুপ্রাচীন। সমাজের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি মানুষ এবং ব্যক্তির জীবনই হয়ে ওঠে সাহিত্যের প্রধান বিষয়। এভাবেই ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সমাজ পরিবর্তনের পটভূমিকাতেই উদ্ভব ও বিকাশ ঘটে উপন্যাসের। উপন্যাস বিভিন্ন প্রকার হয়ে থাকে, কখনো তা কাহিনী নির্ভর, কখনো চরিত্র নির্ভর, কখনো মনস্তাত্ত্বিক, কখনো বক্তব্যধর্মী। বিষয়, চরিত্র, প্রবণতা এবং গঠনগত সৌকর্যের ভিত্তিতে উপন্যাসকে নানা শ্রেণীতে ভাগ করা যায়। যেহেতু উপন্যাসের প্রধান উপজীব্য মানুষের জীবন, তাই উপন্যাসের কাহিনী হয় বিশ্লেষণাত্মক, দীর্ঘ ও সমগ্রতা সন্ধানী। একটি সার্থক উপন্যাসের যেসব উপাদান থাকে তার মধ্য দিয়েই এক একটি উপন্যাস সমাজের, রাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতির পরিচয় প্রধান আধার হয়ে ওঠে। ক্যাডেটবৃন্দ, এবারে হচ্ছে ঘ নম্বর প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে উপন্যাসের কাহিনী
চরিত্রসমূহ কিভাবে একটি সমাজ ও রাষ্ট্রের কৃষ্টি সংস্কৃতির পরিচয় বহন করে বিশ্লেষণ করো। এর উত্তরটি আমি বলে দিচ্ছি। উপন্যাসের কাহিনী চরিত্রসমূহ কিভাবে একটি সমাজ ও রাষ্ট্রের কৃষি সংস্কৃতির পরিচয় বহন করে। লাল সালু সৈয়দ ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস। আমাদের দেশ ও সমাজ মূলত গ্রাম প্রধান। এই বিশাল গ্রামীণ জনগোষ্ঠীর জীবন দীর্ঘকাল ধরে অতিবাহিত হচ্ছে নানা অপরিবর্তনশীল তথাকথিত অনাধুনিক বৈশিষ্ট্যকে আশ্রয় করে। এই সমাজ থেকেই সৈয়দ ওয়ালিউল্লাহ বেছে নিলেন তার উপন্যাসের পটভূমি, বিষয় ও চরিত্র। লাল সালু উপন্যাসের পটভূমি গ্রামীণ সমাজ, বিষয় সামাজিক রীতিনীতি ও প্রচলিত ধারণা, বিশ্বাস। চরিত্রসমূহ একদিকে কুসংস্কারাচ্ছন্ন ধর্মভীরু শোষিত দরিদ্র গ্রামবাসী, অন্যদিকে সৎ প্রতারক ধর্ম ব্যবসায়ী এবং শোষক ভূস্বামী। মূলত লাল সালু একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস। আর একটি সার্থক উপন্যাসী হিসেবে তার কাহিনী চরিত্রসমূহ আমাদের প্রাণকে আন্দোলিত করে। আমরা একটি সমাজ এবং জাতির কৃষ্টি ও সংস্কৃতির পরিচয়ে নিজেরা আত্মস্থ হই এবং অন্যকে বিচার করার, পরিমাপ করার সুযোগ ঘটে থাকে। প্রিয় ক্যাডেটবৃন্দ, আমরা আজকের পাঠ পর্যালোচনা শেষ করে ফেলেছি এবং তোমরা তোমাদের বাড়ির কাজ পেয়ে গেছো। আগামী ক্লাসে আমি তোমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত লাল সালু উপন্যাসের পাঠ পর্যালোচনায় অংশ নেব। তোমরা প্রত্যেকে পাঠ প্রস্তুতি হিসেবে তা পড়ে নিও, তাহলে উক্ত অধিবেশন সার্থক হবে। প্রিয় ক্যাডেটবৃন্দ, দুর্যোগপূর্ণ এই কালে সাবধানতার বিকল্প নেই। একটু সাবধানতা ও সচেতনতা আমাদের জীবনকে করোনার হাত থেকে বাঁচাতে পারে। তাই আসো আমরা প্রতি মুহূর্তে সাবধান হই, সচেতন থাকি, শত প্রয়োজনও বাড়ির বাইরে না বের হই, বাড়িতেই থাকি, সর্বদা সুস্থ ও নিরাপদে থাকো, পড়াশোনায় অধিক নিমগ্ন হও, সর্বদা এই প্রত্যাশা অক্ষুণ্ণ রেখে আমি আজকের অধিবেশন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।